জাপানে যারা অ্যাপল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু একটা বিরাট খবর আছে। অ্যাপল তাদের iOS আর অ্যাপ স্টোরের নিয়মে এমন এক পরিবর্তন এনেছে যা নিয়ে চারদিকে বেশ আলোচনা হচ্ছে। এই পরিবর্তনের ফলে একদিকে যেমন ডেভেলপারদের জন্য নতুন অনেক দরজা খুলে যাচ্ছে, তেমনই ব্যবহারকারীদের মনেও কিন্তু বেশ কিছু নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? দেখুন, অ্যাপেলের যে একটা জগৎ আছে সেটাকে তো আমরা একটা সুরক্ষিত দুর্গ বা ওয়ার্ল্ড গার্ডেন বলে জানি, তাই না? যেখানে আমরা নিরাপত্তার দিক থেকে বেশ নিশ্চিন্ত থাকি। এখন সেই দুর্গের দেয়ালে যদি নতুন দরজা খুলে দেওয়া হয় তাহলে ঠিক কী হতে পারে? এই যে স্বাধীনতা, এর সাথে সাথে ঝুঁকিটাও কি পাল্লা দিয়ে বেড়ে যাবে? আচ্ছা, এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব অ্যাপেলের নতুন ঘোষণাটা ঠিক কী, তারপর স্বাধীনতা বনাম ঝুঁকির যে ব্যাপারটা সেটা নিয়ে কথা বলবো। এরপর আসবে অ্যাপেল নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে, তরুণদের জন্য বিশেষ কী নিয়ম থাকছে সেটাও জানব। আর সব শেষে iOS এর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়েও আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে প্রথম ধাপটা শুরু করা যাক। মানে ডেভেলপাররা ঠিক কি নতুন সুবিধা পাচ্ছেন যা আগে তাদের কাছে ছিলই না। একবার ভাবুন তো, ডেভেলপাররা এখন অ্যাপেলের সেই উঁচু দেওয়ালের বাইরে পা রাখতে পারছেন। এর মানে কি? মানে হলো তারা এখন আর শুধু অ্যাপেলের অ্যাপ স্টোরেই আটকে নেই, বরং চাইলে নিজেদের অ্যাপ মার্কেটপ্লেসও তৈরি করতে পারবেন। এখানেই শেষ নয়, তারা নিজেদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করারও সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এর ফলে অ্যাপেলকে যে 30% কমিশন দিতে হতো সেটা এড়ানো সম্ভব। এমনকি ব্যবহারকারীরাও চাইলে অন্য কোনো অ্যাপ স্টোরকে তাদের ডিফল্ট স্টোর হিসাবে সেট করে নিতে পারবেন। সত্যি বলতে এটা এক কথায় একটা বৈপ্লবিক পরিবর্তন। কিন্তু জানেন, মুদ্রার তো দুটো পিঠ থাকে। এই যে এত স্বাধীনতা, এর একটা অন্য দিকও আছে। একদিকে যেমন দারুণ সব সুযোগের দরজা খুলছে, ঠিক তেমনি ঝুঁকির আশঙ্কাও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এখানেই তৈরি হচ্ছে আসল দ্বন্দ্বটা। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে কি আছে পছন্দের স্বাধীনতা, মানে ডেভেলপার আর ব্যবহারকারী উভয়ের জন্যই থাকছে বিকল্প অ্যাপ স্টোর, নতুন নতুন পেমেন্ট অপশন। কিন্তু অন্যদিকে কি আছে? ঝুঁকির একটা লম্বা তালিকা। স্ক্যাম, ফ্রড বা জালিয়াতি, নিরাপত্তার ঘাটতি, আর এমন সব কন্টেন্ট চলে আসার আশঙ্কা যা হয়তো কেউ দেখতে চায় না। আর মজার ব্যাপার হলো, অ্যাপল কিন্তু নিজেই এই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিচ্ছে। তারা একদম পরিষ্কার করে বলছে অ্যাপ স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা অ্যাপগুলোতে অ্যাপলের সেই পরিচিত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাটা থাকবে না। মানে সোজা কথায়, অ্যাপলের ইকোসিস্টেমের বাইরে পা রাখার অর্থ হলো এর যে একটা সুরক্ষার ছাতা আছে সেটাও মাথা থেকে সরে যাওয়া। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে অ্যাপল কি শুধু সতর্ক করেই দায়িত্ব শেষ করছে, নাকি এই নতুন ঝুঁকিগুলো সামলানোর জন্য কিছু করছেও? চলুন এবার সেটাই দেখি। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে তারা ঠিক কী ধরনের ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, অ্যাপলের সমাধানের জন্য নটারাইজেশন নামে একটা নতুন সিস্টেম চালু করেছে। এটাকে অনেকটা একটা বেসিক সিকিউরিটি চেকের মতো ভাবতে পারেন। জাপানে এখন থেকে প্রত্যেকটা iOS অ্যাপকে, সেটা যেখান থেকেই ডাউনলোড করা হোক না কেন, এই নটারাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হবে। ব্যাপারটা অনেকটা বিমানবন্দরে ঢোকার আগে যে একটা প্রাথমিক নিরাপত্তা চেক হয়, ঠিক সেরকম। তো এই প্রক্রিয়াটা কাজ করে কয়েকটা ধাপে। প্রথমে ডেভেলপার যখন অ্যাপটা জমা দেন, তখন একটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় সিস্টেম সেটাকে স্ক্যান করে, দেখে নেয় যে এর মধ্যে কোনো পরিচিত ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা। এর পরের ধাপটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেখানে অ্যাপলের একজন কর্মী নিজে অ্যাপটা রিভিউ করে দেখেন যে ওটা ঠিকমতো কাজ করছে কিনা আর অ্যাপলের বেসিক নিয়মগুলো মানছে কিনা। সব মিলিয়ে এটা হলো ক্ষতিকর সফটওয়্যারের বিরুদ্ধে একটা প্রথম ধাপের সুরক্ষা। তবে এখানে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার করে বোঝা দরকার। এই যে নোটারাইজেশন, এটা কিন্তু অ্যাপ স্টোরের সেই লিথিওট এবং কঠোর রিভিউ প্রক্রিয়ার মতো নয়, একদমই নয়। এটা হলো একটা বেসিক সেফটি চেক। অ্যাপলের সেই বিখ্যাত কোয়ালিটি কন্ট্রোল বা সিল অব অ্যাপ্রুভাল নয়। মানে এটা একটা ন্যূনতম সুরক্ষা দিচ্ছে, কিন্তু কোনো সম্পূর্ণ গ্যারেন্টি দিচ্ছে না। এই পুরো পরিবর্তনের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো তরুণ ব্যবহারকারীদের সুরক্ষা। আর সত্যি বলতে এই বিষয়ে অ্যাপল বেশ কিছু প্রশংসনীয় আর জরুরি পদক্ষেপ নিয়েছে।
দেখুন, অ্যাপেল এখানে বয়স ভিত্তিক খুব স্পষ্ট কিছু নিয়ম বেঁধে দিয়েছে। যেমন যাদের বয়স 18 বছরের কম তাদের জন্য কোনো অ্যাপ থেকে বাইরের ওয়েব লিঙ্কে যেতে হলে বা বিকল্প কোনো পেমেন্ট করতে হলে একটা প্যারেন্টাল গেট বা অভিভাবকদের অনুমতির স্তর পার করতে হবে। আর যাদের বয়স 13 বছরের কম তাদের জন্য নিয়মটা আরও কড়া। যেসব অ্যাপে বিকল্প পেমেন্ট সিস্টেম আছে সেখানে কোনো রকম ওয়েব লিঙ্ক দেখানোই যাবে না, পুরোপুরি নিষিদ্ধ। আর শুধু এটাই নয়, আরেকটা খুব জরুরি নিয়ম হলো প্রত্যেকটা অ্যাপকে, সেটা অ্যাপ স্টোরের ভেতরেই থাকুক বা বাইরে, একটা বয়স উপযুক্ত রেটিং দিতেই হবে। এর ফলে কি হবে? বাবা মায়েরা কোনো অ্যাপ ডাউনলোড করার আগেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে অ্যাপটা তাদের সন্তানের জন্য ঠিক কতটা উপযুক্ত। জাপানে অ্যাপ স্টোরের এই যে পরিবর্তন, এটা আসলে একটা অনেক বড় পরিবর্তনের সামান্য একটা অংশ মাত্র। বলা যেতে পারে এটা হলো iOS 26.2 আপডেটের সাথে আসা একটা বিশাল পরিবর্তনের প্রথম ঝলক, যা শুধু অ্যাপ স্টোরকেই নয় বরং পুরো iOS ইকোসিস্টেমকেই নতুন করে সাজাতে চলেছে। এই আপডেটের পর ব্যবহারকারীদের হাতে তাদের আইফোনের নিয়ন্ত্রণ আরও অনেক বেশি চলে আসছে। ব্যাপারটা একটু ভাবুন তো, এখন থেকে একজন ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন তার ডিফল্ট ওয়েব ব্রাউজার কোনটা হবে, কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন, এমনকি ন্যাভিগেশনের জন্য কোন ম্যাপ অ্যাপ ব্যবহার করবেন। অ্যাপেল আর কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন। তো সব মিলিয়ে দেখলে অ্যাপেল এখানে একটা বেশ কঠিন কাজ করার চেষ্টা করছে। বলা যায় একটা ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে তারা ব্যবহারকারীদের দিচ্ছে আরও বেশি পছন্দ আর স্বাধীনতার সুযোগ, আর অন্যদিকে তাদের সেই পরিচিত, বিশ্বস্ত আর নিরাপদ পরিবেশটাকেও ধরে রাখার চেষ্টা করছে। আর এই সব কিছুই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। স্বাধীনতা আর নিরাপত্তার মধ্যে যে লড়াই, এর শেষটা কোথায়? জাপানে আজ যা ঘটছে সেটাই কি বিশ্বজুড়ে আমাদের সবার ডিজিটাল জীবনের ভবিষ্যতের একটা ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।